আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। এবার বিস্তারিত। বুস্টার ডোজ দেওয়ার জন্য ফাইজারের 7.5 লাখ টিকা মজুদ আছে। জানুয়ারির মধ্যে আরও 2 কোটি টিকা দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বলেন, ষাটোর্ধ্ব আর করোনা প্রতিরোধে কাজ করা ব্যক্তিদের পাশাপাশি ফ্রন্ট লাইনারদেরকে বুস্টার ডোজ নেওয়ার ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে। দুপুরে রাজধানীর মহাখালী বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস BCBSA বুস্টার ডোজ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বুস্টার ডোজ চলমান থাকার কথাও জানান মন্ত্রী। দেশে প্রথম টিকা নেয়া কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নার্স ভেরোনিকা কোস্তাকে দিয়ে এই কার্যক্রম শুরু হয়। এই সময় স্বাস্থ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সহ 4 মন্ত্রী বুস্টার ডোজ দেন। জনশক্তি রপ্তানি নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে। বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ও মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারা বাভানান এই চুক্তি সই করেন। এই সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ার প্রান্তের সকল খরচ নিয়োগকর্তা বহন করবে। এইসব খরচের মধ্যে রয়েছে রিক্রুটমেন্ট এজেন্সি নিয়োগ, মালয়েশিয়ায় আনয়ন, আবাসন, কর্মে নিয়োজন এবং কর্মীর নিজ দেশে ফেরত প্রেরণ। নিয়োগকর্তা নিজ খরচে মালয়েশিয়ান রিক্রুটিং এজেন্ট নিযুক্ত করতে পারবেন। এছাড়া মালয়েশিয়া আসার পর বাংলাদেশি কর্মীর ইমিগ্রেশন ফি, ভিসা ফি, স্বাস্থ্য পরীক্ষার খরচ, ইন্স্যুরেন্স সংক্রান্ত খরচ, করোনা পরীক্ষার খরচ, কোয়ারেন্টাইন সংক্রান্ত খরচ সহ সকল ব্যয় মালয়েশিয়ার নিয়োগকর্তা বহন করবেন। এর আগে দীর্ঘ 3 বছর বন্ধ থাকার পর গেল 10 ডিসেম্বর বাংলাদেশ থেকে কর্মী নিতে অনুমোদন দেয় মালয়েশিয়া। সমঝোতা চুক্তি সই নিয়ে বিস্তারিত জানাতে মালয়েশিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু, বাংলাদেশের জনশক্তি রপ্তানি কবে নাগাদ শুরু হতে পারে? এছাড়া এই চুক্তির ফলে কি ধরনের সুবিধা পেতে যাচ্ছে বাংলাদেশ? বিস্তারিত জানাবেন। ফারিয়া, আমি ঠিক এই মুহূর্তে যেখানে অবস্থান করছি এই হোটেলেই কিন্তু মন্ত্রী রয়েছেন এবং আজ সকালে কিন্তু এখানেই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটা একটি ঐতিহাসিক মুহূর্ত ছিল এবং স্বাক্ষরের পর মন্ত্রীর মহোদয়ের সঙ্গে যতটুকু কথা হয়েছে ওনাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে কত মানুষকে এখানে আনার সুযোগ রয়েছে। সেখানে কিন্তু উনি জানিয়েছেন আমাদেরকে যে এখানে 5 থেকে 7 লক্ষ শ্রমিকের চাহিদা রয়েছে। এখন বাংলাদেশ কত শ্রমিকের চাহিদা পূরণ করতে পারে এটি হচ্ছে ব্যাপার। এখন আমরা মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলবো। আমাদের 1 ঘন্টা বা আধা ঘন্টা পরে আমরা মন্ত্রী মহোদয়ের সঙ্গে সরাসরি কথা বলবো, আরো বিস্তারিত আমরা জানার চেষ্টা করব। এবং চুক্তি অনুযায়ী যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, ইতিমধ্যে জানেন যে সরকারের তরফ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে যেভাবে উল্লেখ রয়েছে, প্রতিশ্রুতি অনুযায়ী সেই কাজগুলো যদি হয় তাহলে শ্রমবাজারে কিন্তু বাংলাদেশি কর্মীরা খুব ভালোভাবে আসতে পারবে। যেভাবে বলা হচ্ছে যে কর্মীদের সকল খরচ বহন করবে মালিক পক্ষ, এটি যদি সত্যি বাস্তবায়ন হয় তাহলে কিন্তু বাংলাদেশের জন্য এটি একটি দারুণ সুযোগ। ফারিয়া, এখানে আমরা অবস্থান করছি, আমরা এখনো পর্যন্ত বিস্তারিত এ বিষয়ে জানতে পারিনি। মাননীয় মন্ত্রীর সঙ্গে আমরা কথা বলবো কিছুক্ষণ পরে, সেখানে আরো বেশি বিস্তারিত জানবো কবে নাগাদ শ্রমিক আসবে, এক্স্যাক্টলি কত খরচে শ্রমিক আসতে পারবে এবং কোন কোন খাতে প্রায়োরিটি পাবে বাংলাদেশিরা, এসব নিয়ে বিস্তারিত কথা বলবো। কথা বলার পর আমরা বিস্তারিত জানতে পারলে আমরা নিশ্চয়ই আপনাদেরকে জানাবো, আপনাদের মাধ্যমে দর্শকদেরকে জানাবো। তো ফারিয়া, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে আমার কাছে এই ছিল সবশেষ। ফারিয়া। রাজু, আপনাকে ধন্যবাদ। এতক্ষণ মালয়েশিয়া থেকে যারা ছিলেন মোস্তফা ইমরান রাজু। বিজিবির প্রতিটি সদস্যকে শৃঙ্খলা ও চেইন অফ কমান্ড মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে পিলখানা অনুষ্ঠিত বিজেপি দিবসের অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এই সময় বিজেপিকে আধুনিক, শক্তিশালী ও গতিশীল বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও জানান সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন মারুফ রেজা। সীমান্ত রক্ষায় নিয়োজিত ঐতিহ্যবাহী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গৌরবময় ইতিহাসে সমৃদ্ধ এ বাহিনীর সদস্যরা পেশাদারিত্ব আর কর্মদক্ষতার মাধ্যমে এরই মধ্যে নিজেদের প্রতিষ্ঠিত করেছে একটি গতিশীল বাহিনী হিসেবে।
গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে পিলখানার বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড মাঠে বিজিবি দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে সরকার প্রধানের পক্ষে বীরত্ব ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ৬০ জন বিজিবি সদস্যের হাতে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। কর্নেল ফয়জুর রহমান এসপিপি পিএসসি। পরে ৭১-এর স্বাধীনতা সংগ্রামে বিজিবির ঐতিহাসিক ভূমিকা তুলে ধরে বর্তমান প্রেক্ষাপটে দেশ উন্নয়নে এই বাহিনীর সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও সীমান্তে নিরাপত্তা রক্ষা সহ চোরাচালান, মাদক পাচার ও নারী শিশু পাচার রোধে আপনারা সফলতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন, যা সত্যি প্রশংসনীয়। আপনাদের কাছে আমাদের প্রত্যাশা আপনারা দেশপ্রেম, সততা, শৃঙ্খলা নিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করবেন। বাহিনীর আধুনিকায়নে নানা পরিকল্পনার কথাও তুলে ধরেন সরকার প্রধান। শৃঙ্খলা রক্ষায় পরামর্শ দেন চেইন অব কমান্ড মেনে চলার। বর্ডার গার্ড বাংলাদেশকে আধুনিক সীমান্ত রক্ষী বাহিনী হিসেবে রূপান্তরের নিমিত্তে বর্ডার গার্ড বাংলাদেশ ভিশন 2041-এর পরিকল্পনাও আমরা গ্রহণ করেছি। একটি কথা সবসময় মনে রাখতে হবে, শৃঙ্খলা এবং চেইন অব কমান্ড শৃঙ্খলা বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। কখনো শৃঙ্খলা ব্যাঘাত ঘটাবেন না, তাদের নিজেদেরই ক্ষতি হবে। চেইন অব কমান্ড মেনে চলবেন। কর্তৃপক্ষের আদেশ মেনে চলা প্রতিটি শৃঙ্খলা বাহিনীর অবশ্য কর্তব্য। বক্তব্য শেষে পিলখানায় নবনির্মিত সীমান্ত সম্মেলন কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মারুফ রেজা, RTV, ঢাকা। চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি আগের পূর্বাভাসের চেয়ে বাড়বে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল। সকালে ঢাকায় সফররত IMF টিমের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানা যায়। IMF টিমের লিডার রাহুল আনন্দ বলেন, বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় প্রবৃদ্ধি আরও কিছুটা বাড়বে। তিনি বলেন, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি বেড়ে ৬.৬% হতে পারে, যদিও করোনায় নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে এই প্রবৃদ্ধি অর্জনে কিছু চ্যালেঞ্জ রয়েছে বলেও মনে করেন তিনি। নির্বাচন কমিশন পুনর্গঠনে আগামীকাল থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। প্রথম দিন সংলাপের জন্য ডাক পেয়েছেন জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। বঙ্গভবন থেকে জাতীয় পার্টি চিঠি পেয়েছে। এদিকে আমন্ত্রণ পেলেও এবারের সংলাপে বিএনপি অংশ নেবে না বলে দলটির স্থায়ী কমিটির সদস্য গর্ষচন্দ্র রায় জানিয়েছেন। গর্ষচন্দ্র রায় বলেন, সার্চ কমিটির মাধ্যমে গঠিত গত দুটি কমিশন নিরপেক্ষ আচরণ করেনি এবং তারা বর্তমান সরকারের পদত্যাগ চান, তাই এবারের সংলাপে অংশগ্রহণের প্রশ্নই আসে না। রাষ্ট্রপতির সংলাপে অংশ নিতে নিবন্ধিত ৩৯টি দলকে আমন্ত্রণ জানানো হবে। সংলাপের মাঝামাঝি পর্যায়ে আওয়ামী লীগের সঙ্গে সংলাপ হওয়ার কথা রয়েছে। বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ 14 ফেব্রুয়ারি শেষ হবে। ইউনানি চিকিৎসার ভুয়া সার্টিফিকেট দিলে ৩ বছরের কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানার বিধান রেখে ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা আইনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সেই সঙ্গে আইনের খসড়া অনুমোদন দিয়েছে চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন সেলের দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রী পরিষদ বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এছাড়া চলতি সভায় প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফরে স্বাক্ষর হতে যাওয়া বন্দি বিনিময় চুক্তির খসড়া অনুমোদনও দেওয়া হয়। এর আগে সকাল গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে অংশ নিয়ে মন্ত্রিসভার বৈঠকের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাউন্সিল হলো আপনার ডিপ্লোমা, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি ডাক্তারদের রেজিস্ট্রেশন দেখবে। তারপরে ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানে গবেষণা বা বিশেষ শিক্ষা প্রবর্তন করা সহ অন্যান্য গবেষণা কেন্দ্র, একাডেমিক প্রতিষ্ঠা, ইউনানি ও আয়ুর্বেদিক বিষয়ে গবেষণার অনুমোদন, আর্থিক অনুদান, বৃত্তি প্রদান, স্বীকৃতি প্রদান এবং প্রকাশনা। পুলিশ সার্জেন্ট মহুয়া হাজংয়ের বাবার দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে। দায়ী যেই হন না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার। ব্যক্তি পরিচয় নয়, এই মামলায় আইন তার নিজ গতিতে চলবে বলেও জানান তিনি। সকালে এমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় নারায়ণগঞ্জের ভুলতা থেকে অভিযান চালিয়ে কারভার্ট ভ্যান সহ চুরি হওয়া বিপুল পরিমাণ রপ্তানিমুখী গার্মেন্টস পণ্য উদ্ধার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ। এ সময় 5 জনকে আটক করা হয়। ডিবির অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তার বলেন, ড্রাইভার ও হেলপারদের সহযোগিতায় এই ধরনের অপরাধ সংগঠিত হয়। বেশিরভাগ সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই কাজ করা হয়। চুরিকৃত পণ্য দেশে বিক্রির পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হয় বলেও জানায় পুলিশ। যে কোনো ড্রাইভার, হেল্পার যারা চোরের সাথে জড়িত সেটা কিন্তু সেই
কর্তৃপক্ষ যারা এটা পরিবহন মালিক শ্রমিক যারা আছেন তারাই কিন্তু জানেন। বিভিন্ন গোডাউনে গোডাউনজাত করে পরবর্তীতে আবার যে অসাধু বায়ার যারা আছে তাদের মাধ্যমে কখনো কখনো এটা বিদেশে যায়, কখনো কখনো এটা স্টক লোড করে এটা বাংলাদেশের মার্কেটে ছেড়ে দেওয়া হয়। এখন নাম দেওয়া হয় না, যেহেতু তদন্ত হচ্ছে, নাম তো উঠেই আসবে যেটি হোক। এটা ঘটনাটা প্রকৃতপক্ষ কি হয়েছে সেটাও দেখতে হবে। যে রাস্তাটা ছিল অপোজিট ওয়েতে রাস্তাটা গিয়েছিল, দোষ কার এগুলি বার করতে হবে, দোষ বার করে সেটার প্রয়োজনীয় মানে একদম সঠিক যেটা সেটাই করতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের পাশাপাশি ভবিষ্যৎ পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের শিক্ষার্থীরা একেবারেই প্রস্তুত নয়। শিক্ষাবিদরা বলছেন, এদেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর পাঠক্রম, গবেষণার ও শিক্ষকদের পাঠদান পদ্ধতি সেকেলে। তাই একই বিষয় ডিগ্রি নিলেও অন্য দেশের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে বাংলাদেশের শিক্ষার্থীরা, বাড়ছে বেকারত্ব। তাই তাত্ত্বিকতার বাইরে এসে শিক্ষা ব্যবস্থাকে বাস্তব ভিত্তিক ও প্রযুক্তি নির্ভর করার পরামর্শ বিশেষজ্ঞদের। সেলিম মালিকের রিপোর্ট। দিনকে দিন বদলে যাচ্ছে চেনা এই পৃথিবী। দরজায় করা নাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর চতুর্থ শিল্প বিপ্লব, যেখানে কলকারখানায় এমনকি বাসাবাড়ির কাজও সময় মতো করে দিবে অত্যাধুনিক প্রযুক্তির সব রোবট। ফলে ক্রমেই সংকুচিত হবে মানুষের কাজের ক্ষেত্র। তাই বলে কি মানুষ কোনো কাজ করবে না? অবশ্যই করবে, তবে কাজের মাধ্যম কেবল বদলাবে। আর এ মাধ্যমে নিজেদের দক্ষতা দিয়ে মানিয়ে নিতে কতটুকু প্রস্তুত বাংলাদেশের শিক্ষার্থীরা? এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কথা হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে। আমরা অনেক বেশি থিওরিটিক্যাল বেসড, আমাদের হয়তো বা বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার অনেক বেশি, বাট আমাদের যে ল্যাব স্ট্রাকচার হওয়া উচিত সেটা আসলে নট আপ টু দ্য মার্ক। ইনস্ট্রুমেন্ট মোটামুটি যা আছে সব আছে, কিন্তু অনেক পুরান। ধরেন 1980 সাল বা ধরেন 1975 বা একেবারে ধরেন বিআইটি আমলে যেগুলো ছিল ওইগুলাই এখনো ক্যারি করা হইতেছে। টিচাররা যেটা কি পড়াবেন মানে সে ব্যাপারে তাদের যে ট্রেনিং সেখানেই বেশি ঘাটতি রয়েছে, কারণ তাদেরকে সেটা জানানো হয়নি যে এটা আমাদেরকে পড়ানো দরকার। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের এই শিক্ষকের মতে এদেশের শিক্ষা ব্যবস্থা অনেকটাই সমন্বয়হীন। যদি আমি জাস্ট বুয়েটের ভিতরে বলি, আমাদের এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, বাংলাদেশে অনেকগুলো ইউনিভার্সিটি আছে, আপনি কতগুলো কোলাবোরেটিভ ওয়ার্ক দেখতে পারেন। আমাদের দেশে গভর্নমেন্টের সাথে একাডেমিয়ার কোলাবোরেশন কতটুকু, ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশন কতটুকু, এবং খুব ইম্পর্টেন্টলি মিলিটারির সাথে আমাদের কোলাবোরেশন কতটুকু। ফোর্থ ইন্ডাস্ট্রি রিভলিউশনের সময় বা তারপরে, এবং ফিফথ ইন্ডাস্ট্রি রিভলিউশন যেটা হয়তো আমরা এখনো চিন্তার ভিতরে আমাদের আসছে না, বাট দে আর কামিং। ওই জায়গাগুলোতে কিন্তু আমরা অনেক জায়গাতে পিছিয়ে পড়বো। বিশ্লেষকদের মতে শিক্ষা খাতে 2.5% বাজেট বরাদ্দ নিয়ে অত্যাধুনিক সেই পৃথিবীর সঙ্গে তাল মেলানো একেবারেই সম্ভব নয়। এখনো যদি আমরা শুরু করি তাহলেও কিন্তু আমাদের প্রস্তুতি নিতে নিতেই বেশ কয়েক বছর চলে যাবে। সুতরাং কালক্ষেপণের কোনো সুযোগই আমাদের নেই। অনেক পরিকল্পনা আমাদের নেওয়া হয়েছে, কৌশলও নেওয়া হয়েছে, কিন্তু সেগুলোর বাস্তবায়নের দিকে যে ধরনের একটা উদ্যম প্রয়োজন সেটা কিন্তু আমরা এখনো দেখছি না। পাশাপাশি প্রযুক্তি ভিত্তিক শিক্ষাদান পদ্ধতি ও শিক্ষকের মান বাড়াতে সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে, মত বিশ্লেষকদের। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরে নাটঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক ও তার সহযোগী বাদল সরকারকে গুলি করে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। গেল শনিবার রাতে নিহত এরশাদুলের বাবা নাটঘর ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের করা মামলাটি নথিভুক্ত করে পুলিশ। মামলায় 15 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে। এই সময় পুলিশ জানায় হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। এর আগে গেল শুক্রবার রাতে দুর্বৃত্তদের গুলিতে চেয়ারম্যান প্রার্থী এরশাদুল ও তার সহযোগী বাদল নিহত হন। সুন্দরবনে আত্মসমর্পণ না করা কয়েকটি গ্রুপ এবং ভারতীয় জলদস্যুরা তাণ্ডব চালাচ্ছে বাংলাদেশের সমুদ্র সীমায়। অপহরণ, হত্যাকাণ্ড, মাছ নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটানোর পর দ্রুত বাংলাদেশের সমুদ্র সীমা পার হয়ে যাওয়ায় তাদের ধরতে হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। তারা বলছেন ভারতীয় জলদস্যুদের ঠেকাতে কাজ করছেন। বরগুনা থেকে ফিরে শেষ পর্বে জলদস্যুদের বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের সানি, ক্যামেরা ছিলেন শাহিন হোসেন। সুন্দরবন যেখানে একসময় ছিল জলদস্যুদের অভয়ারণ্য, সেখানে এখন শান্তির সুবাতাস। আত্মসমর্পণ করেছে বেশিরভাগ জলদস্যু গ্রুপ, কিন্তু এর মধ্যে আবার বরিশাল উপকূলে শুরু হয়েছে নতুন উৎপাত। সুন্দরবনে আত্মসমর্পণ না করা কয়েকটি গ্রুপ পালিয়ে যায় ভারতে, সেখানে অবস্থান করে বাংলাদেশের সমুদ্র সীমায় ঢুকে দস্যুতা করে আবার পালিয়ে যাচ্ছে ভারতে। তাদের সঙ্গে আবার যোগ হয়েছে ভারতীয় জলদস্যু গ্রুপ। সুন্দরবন উপকূল থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত তাদের দৌরাত্ম্য।
3টের দিকে বোটগুলো একটা বোট আসিয়া 5টা বোটের সাথে যোগাযোগ মানে কাছাকাছি রয়েছে। 4টের দিকে এই বোটগুলো ডাকাতি করে শুরু করছে। ডাকাতি করে যাওয়ার পরে এই লোকটা বলে আসছিল সামনে, পিছনে যে আদেশ এই গুলি দিচ্ছে। ছোট একটা নৌকা নিয়ে নয়তোবা একটা ট্রলার নিয়ে আয়া এই ট্রলারটা দিয়ে আর একটা ট্রলার ধরে, এরা এই ট্রলারটা যদি দিয়ে আর একটা ট্রলার ধরে এটা মনে করবো যে এই ট্রলারটা তো আমি চিনি, এই ট্রলারটা হলো আমাদের পাথরঘাটার ট্রলার, এটা আইয়া আমলে কথা কইব। অথচ এইটার যে জলদস্যু এটা তো আমরা বলতে পারি না, এইটা দিয়ে আবার আর একটা ট্রলার ধরবো। এইভাবে এই 4টা-5টা ট্রলার ধরে এই 4টা-5টা ট্রলার দিয়ে মনে করেন 50টা-100টা মাঝি লইয়া লইব। আইন শৃঙ্খলা বাহিনী বলছে ভারতের সঙ্গে যৌথভাবে এই জলদস্যুদের মোকাবেলা করা হবে। আমরা যৌথভাবে তাদের সাথেও কাজ করছি। ইনশাল্লাহ আমরা আশ্বস্ত করতে চাই এই ধরনের ঘটনা ঘটবে না, আর যেটা ঘটবে তাদের যারা ঘটাবে তারা কঠোরভাবে তাদের যে ব্যবস্থা নিতে হবে, এই জন্য তারা যাতে প্রস্তুত থাকে। সেই সঙ্গে হেলিকপ্টারের মাধ্যমে সমুদ্রে টহল ও নজরদারি বাড়ানো এবং জেলেদের সঙ্গে যোগাযোগ রক্ষার চেষ্টা করছে র্যাব। আমরা আমাদের আভিযানিক কার্যক্রম অব্যাহত রেখেছি, আমরা হেলিকপ্টার টহল দিচ্ছি, একইভাবে আমরাও অভিযান পরিচালনা করছি এবং পাশাপাশি এই যে আপনাদের যে তথ্য যেটা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পার্শ্ববর্তী দেশকেও আমরা জানিয়ে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বাংলাদেশের বেশিরভাগ জলদস্যুর গ্রুপগুলো আত্মসমর্পণ করলেও গত 1 মাসে সমুদ্রে আবারও জলদস্যুর উৎপাত বেড়েছে। জেলেরা বলছেন এই জলদস্যুদের বেশিরভাগই এসেছে পার্শ্ববর্তী একটি দেশ থেকে। এখন দেখার বিষয় আইন শৃঙ্খলা বাহিনী এই জলদস্যুদের কিভাবে নিয়ন্ত্রণ করে। জুবায়ের সানি, RTV, পাথরঘাটা, বরগুনা। 18 ডিসেম্বর নওগাঁয় হানাদার মুক্ত দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেল ঘোড়ার দৌড় প্রতিযোগিতা। নওগাঁ শহরের ATM মাঠে এই প্রতিযোগিতায় অংশ নিতে দূর দূরান্ত থেকে ঘোড়া নিয়ে ছুটে আসেন প্রতিযোগীরা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতায় 2টি দলে বিভক্ত হয়ে 30টি ঘোড়া অংশ নেয়। বর্ণিল আয়োজনের এই প্রতিযোগিতা সবার দৃষ্টি কাড়ে ঘোড়সওয়ার কিশোরী তাসনিম আক্তার। এ সময় ঘোড়সওয়ারিদের দেখতে মাঠে ভিড় করেন হাজার হাজার মানুষ। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীদের পুরস্কার হিসেবে দেওয়া হয় টেলিভিশন ও মোবাইল ফোন। গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে এমন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। আমার পিতা মুক্তিযুদ্ধে বিজয় হয়েছিলাম 16 ডিসেম্বর। এটি একটি মনোমুগ্ধকর প্রতিযোগিতা। বিশেষ করে তাসমিনার যে ঘোড়া চালানোর দৃশ্য, একজন মেয়ে মানুষের ঘোড়া চালানোর যে দৃশ্য, সেটি আমাদেরকে আরো বেশি মুগ্ধ করেছে। আমি প্রথমবার এসেছি, কারণ আমি তাসমিনার সম্পর্কে অনেক শুনেছি। আমার সবাই নওগাঁ নামে মেয়ে চিনে, আমার নাম তাসমিনা। এখানে এসে আমার অনেক ভালো লেগেছে। এটা অনেক সুন্দর, আমরা সবাই অনেক এনজয় করেছি। এই ঘোড়াদৌড় শুধুমাত্র নওগাঁ জেলা কেন্দ্রিক নয়, এটা গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে এটা ছড়িয়ে দেওয়া উচিত। সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপে ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। কমলাপুরের শ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সন্ধ্যা 7টায়। 3 ম্যাচের 2টিতে জয় ও 1টিতে ড্র নেপালের সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ। এই ম্যাচে 1 পয়েন্ট পেলেই ফাইনাল নিশ্চিত হবে লাল সবুজের কিশোরীদের। বিপরীতে টুর্নামেন্টে 3 ম্যাচে 1 পয়েন্টও অর্জন করতে পারেনি শ্রীলঙ্কা। এই ম্যাচে ন্যূনতম সম্মান নিয়ে বিদায় লক্ষ্য লঙ্কান কিশোরীদের। দুপুরের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।